এবং মনোক্রোমাটিক লাইট, পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট, যে ফ্রিকোয়েন্সির নিচে এই ঘটনাটা ঘটবেই না, সেটা পরের কথা। তো এই লাইটটা এসে পড়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনা, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এলো, ইলেকট্রন নেগেটিভ, এই পজিটিভ পোল অফ দি ব্যাটারি উইল অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন এদিকে গেলে কারেন্ট উইল ফ্লো ইন দিস ডিরেকশন। এই কারেন্টটা এখানে রেকর্ডেড হলো, এবং এই কারেন্টটা দেখা গেল এই লাইটের ইন্টেন্সিটি যদি বাড়ানো হয়, as soon as the intensity of this light is increased, this current will increase linearly. তাহলে আমি তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছি, কি কি বললাম? কি পয়েন্ট বলেছি? প্রথম কথা বলেছি, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির নিচে এই ফেনোমেনাটা ঘটবেই না। That very frequency is called threshold frequency. একটা প্রথম ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দি ফটোইলেকট্রিক ইফেক্ট, যেটা ক্লাসিক্যালি এক্সপ্লেইন করা যায় না। দু নম্বর আর একটা কথা বলেছি, এটা ইনস্ট্যান্টেনিয়াস। যখনই লাইট এসে পড়বে তখনই পার্টিকুলার এই ফ্রিকোয়েন্সির উপরে, then and then electron will emit and current will stir. So the phenomena is instantaneous, which also cannot be explained with the help of classical theory. Third point, যেটা আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি, আমরা যদি এদিকে ইন্টেন্সিটি প্লট করি এক্স অ্যাক্সিসে, এবং ওয়াই অ্যাক্সিসে প্লট করি কারেন্ট, ফটোইলেকট্রিক কারেন্ট, তাহলে গ্রাফটা কিরকম হবে? It will be a straight line, which also cannot be explained with the help of classical theory. তাহলে এই পর্যন্ত যা যা বললাম, সবাই মাইক্রোফোন অন করে বলো বুঝলে কিনা। জ্যোতির্ময়, আফ্রিদ, মিতাদ্রু, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পরীক্ষায় আসবে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, এগুলি তোমাকে বলতে হবে। কোশ্চেনের দ্বিতীয় পার্ট থাকবে যে ক্লাসিক্যাল থিওরি থেকে এগুলি এক্সপ্লেইন করা যাচ্ছে না কেন, এটা বইপত্রে ভালো করে বলা থাকে না। এখন আমি বলবো, ভালো করে বুঝে নেব। তার আগে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমি বলে নেব। তাহলে এখানে যেটা দেখলে যে ফটোইলেকট্রিক কারেন্ট বেড়ে যাওয়ার কথাটার মানে কি? পার ইউনিট টাইম নাম্বার অফ photoelectrons বেড়ে যাওয়া। Straight line graph shows that the number of photoelectrons emitted per second by the surface is directly proportional to the intensity of the incident radiation. এইবার আরো ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, তা হচ্ছে
আবার আমরা ভিডিওটার দিকে যাব, ভিডিও নয়, পাওয়ার পয়েন্ট প্রজেকশনটা দেখব। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? না স্যার, হ্যাঁ, এখন হয়নি। না স্যার হচ্ছে। এখানে তুমুল বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই যে দেখো ছবিতে, যেই ফোটনটা এসে পড়লো সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা এমিট করলো। গ্রিন গুলো হচ্ছে প্রোটনস, তার চারদিকে ইলেকট্রন গুলো আছে। এই ফোটন থেকে যেই এনার্জি সাফিসিয়েন্ট পেলো, ও বেরিয়ে গেল। ইন এনি কেস, আমি যেটা এখন বলতে চাইছি সেটা লক্ষ্য করো এই গ্রাফটার কথা। এইখানে দেখো পার্টিকুলার একটা ইন্টেন্সিটিতে, এটা একটা কালারে আঁকা হয়েছে, এটা পার্টিকুলার ইন্টেন্সিটি গ্রাফ, এটা আরেকটা ইন্টেন্সিটিতে গ্রাফ। এখানে কি করা হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে আস্তে কমানো হচ্ছে, তাতে ফোটো কারেন্টটা আস্তে আস্তে এইখানে কিন্তু কনস্ট্যান্ট, কমছে না। কিন্তু যখন রিভার্স করে দেওয়া হলো, কিরকম ব্যাপারটা আমরা আবার একটু দেখবো আগেরটা। দেখো এইখানটাতে আমরা পজিটিভের বদলে এই জায়গাটাকে যদি নেগেটিভ করে দিই, আস্তে আস্তে উল্টে দিই পোলারিটি, তাহলে এই নেগেটিভ এই ইলেকট্রনকে রিপেল করবে, তাহলে আস্তে আস্তে কারেন্টটা বন্ধ হয়ে যাবে। যে পার্টিকুলার পোটেনশিয়ালে, এটা নেগেটিভ উল্টে দিয়েছি, যে পার্টিকুলার পোটেনশিয়ালে কারেন্টটা একদম বন্ধ হয়ে যাবে, জিরো হয়ে যাবে কারেন্ট, that very potential is called stopping potential। দেখো এই যে এই নেগেটিভ, দিস নেগেটিভ পোটেনশিয়াল ইজ কল্ড স্টপিং পোটেনশিয়াল। এবং স্টপিং পোটেনশিয়াল লক্ষ্য করো, ইন্টেন্সিটি বাড়ালেও কিচ্ছু হয় না, স্টপিং পোটেনশিয়াল একই থাকে। এটাও ক্লাসিক্যালি এক্সপ্লেইন করা যায় না। আর একটু আগে আমি যে গ্রাফটা আঁকলাম, এটা সেটাই, যে ইন্টেন্সিটি যদি বাড়ানো যায় তাহলে ফটো ইলেকট্রিক কারেন্ট সেটা বাড়ে, লিনিয়ারলি বাড়ে। অবশ্যই এইটাকে, ফ্রিকোয়েন্সিটাকে কি হতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছো সেটা কনস্ট্যান্ট থাকতে হবে, তাই ভালো কথা। কিন্তু এই জায়গাটাকে লক্ষ্য করো, আমি এবার উল্টে দিয়েছি পোটেনশিয়ালটা। নেগেটিভ পোটেনশিয়াল দিলে কি হবে, ইলেকট্রনগুলোকে রিপেল করবে, কারেন্ট আস্তে আস্তে কমতে থাকবে, পার্টিকুলার একটা পোটেনশিয়ালে কারেন্টটা জিরো হয়ে যাবে। দ্যাট ভেরি পোটেনশিয়াল ইজ কল্ড স্টপিং পোটেনশিয়াল। এবং সেই স্টপিং পোটেনশিয়ালে ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, স্টপিং পোটেনশিয়াল উইল রিমেইন সেম ফর দ্য সেম মেটেরিয়াল। মেটেরিয়ালটা যে ফটো ইলেকট্রিক মেটেরিয়াল যেখান থেকে এমিশন হচ্ছে, সেই মেটেরিয়ালটা কনস্ট্যান্ট একই আছে। সুতরাং এটা another criteria, characteristics, the effect of retarding potential on the photoelectric current. তো এই পোটেনশিয়ালটা যদি V0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই স্টপিং পোটেনশিয়াল যদি এই স্টপিং পোটেনশিয়াল যদি V0 হয়, তাহলে ইউনিট চার্জকে নিয়ে যেতে এই কাজ করতে হয়, তাহলে ইলেকট্রনের চার্জ জি, তাহলে এতটা কাজ করতে হবে। এই কাজটাও কিসের এগেইনস্টে করলো, ওই যে ইলেকট্রনগুলো আসছিল তাদের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ভেলোসিটি ম্যাক্স স্কয়ার, এটা কিন্তু পোটেনশিয়াল, তার সঙ্গে এটা সমান। অঙ্ক করতে হবে, সেখানে তোমাকে এই সব, এই ফর্মুলাটার থেকে নানা রকম অঙ্ক দেবে, সুতরাং তুমি এটা অঙ্কটা করবে, এই ফর্মুলাটা মনে রাখবে। অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, স্টপিং পোটেনশিয়াল দ্যাটস ইকুয়াল টু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এর চেয়ে কম ভেলোসিটির হলে তো আটকাবেই, ম্যাক্সিমাম যে তাকেও আটকে দেবে। দিস ইজ কল্ড স্টপিং পোটেনশিয়াল।
এটার আরেকটা নাম রিটার্ডিং পোটেনশিয়াল, নেগেটিভ দেওয়া হচ্ছে। আর এগুলি নেগেটিভ ভোল্টেজ, সেটা খেয়াল রাখতে হবে, সেই জন্য এগুলিকে রিটার্ডিং পোটেনশিয়াল। এইবার আমরা আরেকটা গ্রাফ দেখব, সেটা হচ্ছে এই রিটার্ডিং পোটেনশিয়ালের উপরে ফ্রিকোয়েন্সির কি ইফেক্ট। ইফেক্ট অফ frequency on the stopping potential. আমরা এতক্ষণ আলোচনা করেছি পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি নিয়ে, যে ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির উপরে, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সির নিচে যত ইন্টেন্সিটির লাইটই আমরা পেলি না কেন, কোনো ফটো এমিশন হবে না। দেখো এই যে গ্রাফ, বা তোমাকে আরো একটা ভালো গ্রাফ দেখানো যেতে পারে, এই গ্রাফটা দেখো। দেখো লক্ষ্য করে যে আমরা রিটার্ডিং পোটেনশিয়ালটা যত এই গ্রাফটা পরীক্ষার সময় খুব জিজ্ঞেস করে, আঁকতে দেয় বা এই গ্রাফটা দিয়েই দেয় পরীক্ষার সময়। আমাদের কোনো একটা ইয়ারে এই গ্রাফটা দিয়ে দিয়েছিল, দিয়ে জিজ্ঞেস করেছিল যে নিউ 3 নিউ 2 নিউ 1 এর মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা বড়। এই যে আমি লিখে দিয়েছি, যত বেশি ফ্রিকোয়েন্সি হবে দেখো তাকে আটকাতে তত বেশি নেগেটিভ পোটেনশিয়াল দিতে হচ্ছে। সুতরাং রিটার্ডিং পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ এদিকে, এবং নিউ 3 গ্রেটার দ্যান নিউ 2 গ্রেটার দ্যান নিউ 1। স্যাচুরেশন কারেন্টটা যতক্ষণ পজিটিভ ততক্ষণ এটা ফ্রিকোয়েন্সির উপরে কিছু নির্ভর করে না। সব ফ্রিকোয়েন্সিতেই দেখো স্যাচুরেশন কারেন্টটা একই, ম্যাক্সিমাম কারেন্টটা একই। কিন্তু যেই আমি নেগেটিভ পোটেনশিয়াল দিলাম, সঙ্গে সঙ্গে যার ফ্রিকোয়েন্সি বেশি তাকে থামাতে বেশি নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে। ইট ইজ মোর নেগেটিভ and this frequency is most high value among these three values. So this is the highest frequency, this is the highest negative potential required to stop it. This is the lowest frequency, so this is the lowest negative potential required to stop it. This graph is very important, this characteristics is very important. এটা তোমরা এঁকে নাও, নোট করো, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
লাস্ট গ্রাফটা বাট সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফ হচ্ছে এইটা। এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এইখানে লক্ষ্য করো, এইখানে বিষয়টা হচ্ছে যে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে যাচ্ছি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট এবার ফেলছি। দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির নিচে কোনো এমিশন হচ্ছে না, যতই তুমি ভোল্টেজ দাও না কেন, যতই তুমি ভোল্টেজ বাড়াও না কেন হচ্ছে না। কিন্তু পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ওপরে আমরা ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি ভোল্টেজও বাড়ছে, এটা লিনিয়ারলি চেঞ্জ করছে। এই ভোল্টেজ বাড়া মানে ওর কাইনেটিক এনার্জিটা বাড়ছে এবং স্লোপটা দেখো প্যারালাল, এরা প্যারালাল, তার মানে দুটো সবকটা গ্রাফেরই এটা একটা মেটেরিয়ালের, এটা আর একটা মেটেরিয়ালের। তুমি যত মেটেরিয়ালেরই আঁকো না কেন এবং এগুলিকে যদি আমরা এক্সটেন্ড করি নিচের দিকে, তাহলে নেগেটিভ কাট করবে, সেটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, দ্যাট ইজ স্টপিং পোটেনশিয়াল। এগুলি সবগুলি দেখা যাচ্ছে যে প্যারালাল, স্লোপটা প্যারালাল, স্লোপটা সেম, দ্যাট ইজ দে আর প্যারালাল। এরই বা ইন্টারপ্রিটেশন কি, এগুলি তোমাকে জিজ্ঞেস করবে। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স। এবার এক্সপ্লানেশনের দিকে যাওয়া যাক যে ক্লাসিক্যালি কেন আমরা এগুলিকে এক্সপ্লেইন করতে পারি না। ক্লাসিক্যাল drawback of the classical theory. এই পর্যন্ত যা বললাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো।
Atri, স্যার বলছিলাম লাস্টের যে গ্রাফটা আপনি দেখালেন ওটা যদি আরেকবার একটু বলেন। হ্যাঁ ওটা তো আবার বলবোই, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওকে স্যার। এমনি বলবো আরেকবার। তা বাদে তার আগের গ্রাফগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো দেখি, ম্যাক্সিমাম এনার্জি এটা কি ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশনের উপরে নির্ভর করে? ইজ ম্যাক্সিমাম এনার্জি ইলেকট্রনের যে ম্যাক্সিমাম এনার্জি, তুমি ওই গ্রাফগুলোর থেকে দেখে বলো তো, ওটা কি ইন্টেন্সিটির উপরে নির্ভর করে? ইজ ম্যাক্সিমাম এনার্জি ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। অভিস্নাত, স্যার করে না। অভিস্নাত, আফ্রিদ যা বলেছে ঠিক আছে দেখছি, অভিস্নাত বলো। স্যার করে না যত সম্ভব, কারণ তো ম্যাক্সিমাম আমার যতদূর মনে হয় না যতদূর মনে হওয়ার জায়গা নেই, আমি গ্রাফ এঁকে দিয়েছি, সেটা দেখে বলতে হবে। আত্রে, মানে স্যার ফ্রিকোয়েন্সি অফ লাইটের উপরে তো ডিপেন্ড করে। না গ্রাফ, কোন গ্রাফটা দেখে কি বুঝছো সেটা বলতে হবে তো, তোমাকে তো গ্রাফটা এঁকে দেখাতে হবে পরীক্ষার সময়। তোমাকে প্রশ্ন করলো whether the maximum energy depends on the intensity of the incident radiation, তুমি হ্যাঁ বা না বলো, তাহলে তো গ্রাফ আঁকতে হবে। আমি একটু আগে একটা গ্রাফ এঁকে দিয়েছি, কোন গ্রাফটা এটা বলতে হবে। আত্রে, ডিপেন্ড করে মনে হচ্ছে, মানে ইন্টেন্সিটি যত বাড়বে। পরে বলছো শুনতে পাচ্ছি না। না স্যার, ইন্টেন্সিটি ডিপেন্ড করবে না, শুধু ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ ঠিকই বলছো, তা কোন গ্রাফ দেখে বলছো? গ্রাফটা তো আঁকতে হবে, তার নেচারটা কি কি দেখে বুঝলে তুমি? এই যে এতগুলো গ্রাফ দেখালাম, তার মধ্যে কোনটা? স্যার গ্রাফগুলো একবার দেখাবেন। স্যার আপনি যেটা ফার্স্ট এরটা দেখিয়েছিলেন, ফটো ইলেকট্রিক কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি। না স্যার, কার্ভ মতো যেটা ছিল ওইটা মনে হয়, মানে দুটো কার্ভ যেটা ছিল। দুটো গ্রাফ থেকেই বোঝা যায় যে, আবার দেখাচ্ছি দাঁড়াও, দেখো। স্যার ওই সেকেন্ড গ্রাফটা স্যার। হ্যাঁ, ইন্টেন্সিটি তুমি বাড়াচ্ছ, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা কমালে পরেও এই ফটো ইলেকট্রিক কারেন্টটা দেখো কনস্ট্যান্ট। এই যে ফটো ইলেকট্রিক কারেন্ট, এই কারেন্টটা বাড়ছে না, তার মানে এদের ম্যাক্সিমাম এনার্জি চেঞ্জ করছে না। আর একটু ভালো করে দেখা যাক ইন্টেন্সিটির সাথে গ্রাফে, সেটার আর একটা ভালো গ্রাফ আছে, একটু আগে দেখালাম। এই যে দেখ, আরো একটা গ্রাফ আছে। এইখান থেকে বলো, এটাও অসুবিধা নেই, দুটো গ্রাফ থেকেই এখানেই বলা যাবে, দেখাচ্ছি না। এই যে গ্রাফটা, এইখানটাতে এই যে ভোল্টেজ, তাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করা যায়, তাহলে এটাই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইভি। তাহলে এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা দেখো, মেটালটা চেঞ্জ করেছি, ইন্টেন্সিটি বাড়ালে পরেও এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির উপরে কোনো ডিপেন্ডেন্স এখানে নেই, এখানে ফ্রিকোয়েন্সির সাথে চেঞ্জ করছে। সুতরাং নন ডিপেন্ডেন্স অফ ম্যাক্সিমাম এনার্জি
এখানে ওয়াই অ্যাক্সিসে প্লটই করা হয়েছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ইভি কথাটার মানেই হচ্ছে, একটু আগে লিখে দিয়েছি দেখবে, ইভি মানেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এটা যেখানে কাট করবে দ্যাট উইল মাইনাস ইভি জিরো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এটা আর এটা প্যারালাল। সুতরাং যে ইন্টেন্সিটি, আমি এখানে কোনো ইন্টেন্সিটির কথাই বলিনি, সুতরাং যে কোনো ইন্টেন্সিটির ক্ষেত্রে এটা ট্রু। তার মানে এটা non-dependence of maximum energy on the intensity of the incident radiation. দেখো এই গ্রাফটা দিয়ে বলবে প্রথম যে ইন্টেন্সিটি চেঞ্জ করছি, কিন্তু নেগেটিভ পোটেনশিয়াল সেটা একই, থামাতে একই লাগছে। এই নেগেটিভ পোটেনশিয়ালটা কি বললাম? দেখো তোমার খাতায় লেখা আছে দ্যাট ভেরি মাইনাস যে পোটেনশিয়াল, এটাই হচ্ছে ওকে থামাতে গিয়ে ম্যাক্সিমাম যে ওয়ার্ক ডান হয়েছে ইভি জিরো, দ্যাটস ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে এটাই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। দিস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ডাজ নট ডিপেন্ড অন ইন্টেন্সিটি। হাই ইন্টেন্সিটিতেও যা, লো ইন্টেন্সিটিতেও যা। সুতরাং এই গ্রাফটা দিয়ে বলবে, সেটা সবচেয়ে ভালো এক্সপ্লানেশন হবে। আবার বলছি, লো ইন্টেন্সিটি এবং হাই ইন্টেন্সিটি দুটোর ক্ষেত্রেই স্টপিং পোটেনশিয়াল সেম। স্টপিং পোটেনশিয়াল মেজার্স the maximum kinetic energy of the emitted photoelectron. So maximum kinetic energy does not depend on the intensity. This indicates the non-dependence of maximum energy, non-dependence of maximum kinetic energy on the intensity of radiation. আত্রে এবার তোমার ভুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা নোট কর, পরীক্ষায় আসবে এই গ্রাফটা, নোট কর। অভিস্নাত এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হয়তো টয়তোর জায়গা নেই, গ্রাফ দিয়ে এটা বলতে হবে। আবার বলছি, এই যে নেগেটিভ পোটেনশিয়াল, এই ছবিটা দেখো, এইখানে যেই আমি নেগেটিভ পোটেনশিয়াল দেবো, উল্টে দেবো, এই মাইনাস কি করবে? এই ইলেকট্রনকে থামিয়ে দেবে। তাহলে এটার ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটাই স্টপিং পোটেনশিয়াল নেগেটিভ। এবং সেটা কি করবে? এখানে অনেক ইলেকট্রন আসছে, যার কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি, তাকে থামিয়ে দিলে তার চেয়ে কম যারা, তারাও থেমে যাবে। তার মানে কারেন্ট জিরো হয়ে যাবে। এটাকেই সেই জন্য স্টপিং পোটেনশিয়ালটাকেই বলে মেজার অফ দি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দি ইলেকট্রন। অনেকেই দৌড়ে আসছে, যার এনার্জি সবচেয়ে বেশি তাকে যদি তুমি থামাতে পারো, তাহলে তার চেয়ে কম ভেলোসিটি যারা ছুটে আসছে তাহলে তুমি থামাতে পারবে। তাহলে that very stopping potential measures the maximum kinetic energy of the photoelectron emitted. So the maximum kinetic energy of the photoelectron or the stopping potential does not depend on the intensity of the light. এই লাইটের ইন্টেন্সিটি বাড়িয়েই চলো, কিছু লাভ নেই, stopping potential will be same. কিন্তু ক্লাসিক্যালি এটা এক্সপ্লেন করা যায় না। ক্লাসিক্যাল মানে ইন্টেন্সিটি যত বেশি হবে, ইন্টেন্সিটি মানেই হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তাহলে ইন্টেন্সিটি বাড়লে এনার্জি বাড়বে, তাকে থামাতে আরো বেশি পোটেনশিয়াল দিতে হবে, নেগেটিভ পোটেনশিয়াল। তো সেটা তো মিলছে। দিস ইজ দ্য ফেইলিয়ার অফ দি ক্লাসিক্যাল থিওরি। জিজ্ঞেস করবে তোমার, হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ ক্লাসিক্যাল থিওরি? ক্লাসিক্যাল থিওরির ড্রব্যাক হচ্ছে, আবার বলছি, ইন্টেন্সিটি মানে ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তাহলে তুমি ইন্টেন্সিটি বাড়ানো মানে এনার্জি বাড়াচ্ছ। এনার্জি যদি বেশি দাও, তাহলে যে ইলেকট্রন ইমিট করবে সে বেশি এনার্জি নিয়ে ইমিট করবে, তাহলে তার এনার্জি বেশি হবে, তাহলে তাকে থামাতে আরো বেশি নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে। সো ইন্টেন্সিটি বাড়লে নেগেটিভ পোটেনশিয়াল তত বাড়বে। দ্যাট ইজ maximum kinetic energy of the photoelectron should depend on the intensity of the incident light in case of classical theory, according to classical theory. But the scenario is just opposite. Secondly, আমি একটু আগে বলেছিলাম ফেনোমেনাটা ইনস্ট্যান্টিনিয়াস। দেখো, যেই এসে পড়ছে সঙ্গে সঙ্গে বেরোচ্ছে, যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ওপরে হয়। এটা আরেকটা ড্রব্যাক।
ক্লাসিক্যাল থিওরিতে এক্ষুনি শুনলে ইন্টেন্সিটি বা এনার্জি, সেটা এনার্জি পার ইউনিট এরিয়া ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে। এনার্জি কখনো ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না ক্লাসিক্যাল থিওরি। দিস ইজ দ্য ড্রব্যাক, যে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি নিচে কেন হচ্ছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ক্লাসিক্যাল থিওরি ক্যানট এক্সপ্লেইন দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সেকেন্ড ড্রব্যাক। আর ড্রব্যাক, এটা ইনস্ট্যান্টেনিয়াস। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী এটা ইনস্ট্যান্টেনিয়াস হতেই পারে না। কেন? দেখো, মাত্রই শুনতে পেলে যেটা ইনস্ট্যান্টেনিয়াস হতে পারে না। হ্যাঁ স্যার। প্রথম দেখো, নিউ লেস দ্যান নিউ জিরো, এটা ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেন করতে পারে না। তার কারণ ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী এনার্জি কখনো, ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী এমিটেড ইলেকট্রনের এনার্জি কখনো ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী। সুতরাং ক্লাসিক্যাল থিওরি এটা পারলো না। ইনস্ট্যান্টেনিয়াস এখনই দেখাবো, পারবে না। আর ইন্টেন্সিটি যে কথাটা, এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির কথাটা বললাম, স্টপিং পোটেনশিয়াল, সেটা ইন্টেন্সিটির উপরে যে ডিপেন্ড করছে না, সেটাও ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেন করতে পারলো না। এবার ইনস্ট্যান্টেনিয়াস, এইটা সেকেন্ড পয়েন্ট, ইনস্ট্যান্টেনিয়াস, সেটা দেখো। দেখো, একটা ইলেকট্রনের সাইজ কত? তো ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী স্যার 2 ইন্টু 10⁻−10 মাইনাস 10⁻−15 মিটার। টু লাগবে না, 10⁻−15 মিটারটাই এনাফ। ইলেকট্রনের সাইজ বলেছি। অ্যাকচুয়ালি শোনো, এটাও শুনে রাখো আত্রে, অ্যাকচুয়ালি ইলেকট্রনের সাইজ 0 অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি। এখন তো আমরা কোয়ান্টাম যাচ্ছি না, আমি ক্লাসিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছি। সেক্ষেত্রে এটা 10⁻−15 মিটার। তাহলে তার এরিয়া কত? That is nearly equal to -30 মিটার স্কয়ার। এইবার এদিকে তাকাও, একটা ওয়েভ এসে পড়লো, একটা সোর্স থেকে এখানে লাইট জ্বালালে, এখান থেকে ধরো 10 মিটার দূরে আছে, তাহলে এর যে এনার্জি, কত এনার্জি লাইট জ্বালিয়েছো? 1000 ওয়াট। তাহলে এই যে স্ফিয়ারটা, তার পার ইউনিট এরিয়া এনার্জি কত? এনার্জি পার ইউনিট এরিয়া কত বিশ্বনাথ? 1000 ওয়াট মানে 1000 জুল পার সেকেন্ড, আর পার ইউনিট এরিয়া মানে 4 পাই আর স্কয়ার মানে 10 এর স্কয়ার। পাত্রেই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কত হবে? যা হবে হবে। তাহলে এই ইলেকট্রনের এরিয়া যতটুকু, ও তো ততটুকু এনার্জি নেবে, তাহলে এই এরিয়ায় কত এনার্জি এসে পড়বে? এই যে লাল ইলেকট্রনটা, সে কতটুকু এনার্জি পাবে বিশ্বনাথ? স্যার 10⁻−30 ইন্টু ওটা। হ্যাঁ, বিশ্বনাথ, বিদ্যাদ্রু। হ্যাঁ স্যার, ওটাই হবে স্যার। বিশ্বনাথ কি আছো না গেছো? হ্যাঁ স্যার, আছি স্যার, ওটা শুনছিলাম স্যার। কি হবে? স্যার সাইজের সঙ্গে স্যার পার ইউনিট যে এনার্জিটা, সেটা ইনটু হয়ে যাবে। এটাতে গুণ করলে কত হয়? 30 হিসাব করতে হবে। এটা করলে কত হয়? এই 10⁻−30 দিয়ে এটাকে গুণ করে দিলে কত হয় অ্যাপ্রক্সিমেটলি? দেখো, 100
দুটো চলে গেল, 10 থাকলো, 10 টু দি পাওয়ার মাইনাস 29 জুল পার সেকেন্ড। এক সেকেন্ডে 10 টু দি পাওয়ার মাইনাস 29 জুল পায়। তাহলে 1 জুল পেতে কতক্ষণ লাগবে? বুঝিস না তো, 1 সেকেন্ডে পাচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 29 জুল। তাহলে 1 জুল এনার্জি পেতে ওর কত সময় লাগবে? স্যার 1/10^29। কত হয়? আর 3? স্যার 10⁻29 সেকেন্ড। হ্যাঁ বলো তাড়াতাড়ি, বাচ্চারা বলে। বুঝিস না তো, কত সময় লাগবে? স্যার 10^29 সেকেন্ড স্যার। হ্যাঁ, তার মানে কত কত ঘন্টা? একটা দিনে আছে ৮৬,৪০০ সেকেন্ড। তার মানে কত দিন লাগবে? টেন টু দি পাওয়ার 29 আর একটা দিনে আছে ৮৬,৪০০ সেকেন্ড। ১ ২ ৩ ৪ 5। আমি এটাকে ধরলাম খুব বেশি হলো 10 টু দি পাওয়ার 5। তার মানে 10 টু দি পাওয়ার 24 ডেজ লাগবে। হাজার হাজার অথচ ঘটনাটা ইনস্ট্যান্টেনিয়াস। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। মিতাদ্রু, হ্যাঁ স্যার। আমাদের হাজার হাজার বছর ওয়েট করতে হতো ক্লাসিক্যালি এটা বেরিয়ে আসতে গেলে। 1000 ওয়াটের লাইট জ্বালিয়েছি, আর কত? আর 10 মিটার মাত্র দূরে রেখেছি। কিন্তু এটা একটা ওয়েভ ফ্রন্ট গেলে। তো উল্টো করে তুমি বলতে পারো যে তাহলে কতগুলো ওয়েভ ফ্রন্ট যেতে হবে? ওই 10 টু দি পাওয়ার 24 ওয়েভ ফ্রন্ট যেতে হবে। তো লাইটের ভেলোসিটি যথেষ্ট। তাও অন্তত এতদিন না রাখলে পরেও তুমি যদি অনেকগুলো ওয়েভলেটের কথা ভাবো, তাহলে অন্তত 10 টু দি পাওয়ার 24 এতগুলো ওয়েভ গেলে তবেও পাবে। এবার লাইটের ভেলোসিটি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সেটা 10 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করলেও 16, 10 টু দি পাওয়ার 16 সেকেন্ড লাগবে। 10 টু দি পাওয়ার 16 সেকেন্ড মানেও একটা বিরাট টাইম। কিন্তু ঘটনাটা ইনস্ট্যান্টেনিয়াস, দেন অ্যান্ড দেন, ফ্র্যাকশন অফ সেকেন্ডে, আই ব্লিঙ্কের মধ্যে হয়ে যায়। সুতরাং ক্লাসিক্যাল থিওরি এটাও এক্সপেক্ট করতে পারছিল না। এইরকম একটা সময় 1905 আইনস্টাইনের এক রাতের কাজ, পেপারটা আইনস্টাইন একটা রাতে করে ফেলেছিল। প্ল্যাঙ্ক তখন কোয়ান্টাম থিওরির কথা বলেছেন রেডিয়েশনের ক্ষেত্রে, যে emitting radiation is nothing but a packets of energy, photon, কন্টিনিউয়াস নয়, ওয়েভ থিওরির মতো কন্টিনিউয়াস নয়। এবং এই যে ফোটন এসে পড়লো, এইচ নিউ, সেটার থেকে ওই মেটেরিয়ালের ওয়ার্ক ফাংশন, অর্থাৎ ইলেকট্রনটাকে বের করে আনতে যতটুকু মিনিমাম কাজ করতে হয়, সেটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেই এনার্জিটা নিয়ে, ম্যাক্সিমাম এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে আসবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন। এটাই আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক ইকুয়েশন। অর্থাৎ যদি জিরো কাইনেটিক এনার্জি নিয়েও বেরিয়ে আসে, মানে জাস্ট, তাহলে সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটা যদি নিউ জিরো হয়, তাহলে সেটা হচ্ছে এইটা। তাহলে নিউ জিরো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পাই জিরো বাই এইচ, ওয়ার্ক ফাংশন ডিভাইড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সুতরাং এই যে এতক্ষণ আমরা বলছিলাম ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করবে, সেটা বোঝা গেল। এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। দেখো, আমরা যদি হাফ এম এর এটাকে
চিঠি এসছে। আরে কটা বাজে? দুটো বিস্কুট দে না, তো ভাত বাপে, তো মা থেকে দুটো বিস্কুট বার করে দে না।